এখন দিতে পারেন আপু কল। কিসের সামনে? হাতিলের সামনে না? হাতিদের সামনে কোনো একটা হোটেল আছে। আচ্ছা লাগাইছে। এই যে এই গলিটা আছে না আপু, এইখান দিয়ে এই কাটাতে এই গলিতে ঢুকে যাই। আচ্ছা এটা একদম ইয়ার আমি দিতে বের হয়। আমি ঢুকি যে কাজীপাড়া স্টেশনের নিচেরটা? হ্যাঁ ও ওইটা তো আসা আমি শুনতেছিলাম, ওটাতে ঢুকি নাই কখনো। ওটা দিয়ে একদম মানে অনেক চিপা চুপা কিন্তু একদম সোজা রাস্তা, জ্যাম নেই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলবি, আমরা রওনা দিয়ে দিছি। আচ্ছা তোমার রাস্তা কতক্ষণ লাগবে? তাইলে আরেকটু পরে বের ইউসের মধ্যে যেতে কতক্ষণ লাগবে কিরকম? 1 ঘন্টার কাছাকাছি। আমাদের 1 ঘন্টার মতো লাগবে, তুমি আরেকটু পরে বের। ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ। গাড়িও জব্দ, ওর অনেক ব্রাহ্মণবাড়িয়াতে দৌড়াদৌড়ি। আরে ওইটা তুমি মাদকের কারখানা দিব, বর্ডার কাট না। ও ভাবছে চিপা দিয়ে বাইরে যাবো, ও শুইলে শখ খেয়ে গেছে। 258 হোটেল ভাই আড়াইছে কেমনে ভাই? আমার তো এড়িয়ে আমার বড় কষ্ট। পিছনে সামনে সব জায়গায় ভয় হচ্ছে। শালা কি বলো, চেকে ভয় না রাস্তায়, কি এটা জানো না? ওর কয় লাখ টাকা লাগছে? বলছিল তো 1.5-2 লাখের মতো যাবেই। এখন এত বেশি ওর আসার পরে হচ্ছে ইয়া করে নি। গাজীপুর আবাসে যখন গেলাম ভাই, আর সময় মানে আমরা যখন ব্যাক করতেছি, রাস্তা ওয়েদার তো সে আছে, রাস্তাও মারাত্মক রাস্তা, অনেক সুন্দর। ঝামেলা হয়েছে কোন জায়গায় জানো? কি হয়েছে আবিরের? এটা খাওয়া ভাই, এই তুমি উল্টাপাল্টা কাহিনী শোনাও। উল্টাপাল্টা কাহিনী কি কইতাছি, যেটা আর কি হয়েছে এটা কইতাছি। মনে করো হয় হসপিটালে থাকতাম, নাইলে মনে করো গেছিলাম। অ্যাক্সিডেন্ট তো মোতাব্বিরও করছে, এখন মুতাব্বিরের অ্যাক্সিডেন্ট করে লাভ আছে ভাই? মোতাব্বিরের অ্যাক্সিডেন্ট
কেন সব জেব্রা ক্রসিং এর উপর রাখে গাড়ি। আসদা ট্রাক লয়া ভাই 22-20 টনের ট্রাক, এই যে বিশাল বড় বেশ ট্রাক মোটা। এগুলো। শালা এটার হলো মনে হয় আমার খুব বিরক্ত লাগে যারা এটার উপর রাখে গাড়ি। মানে ও হ্যাঁ, এটা আমি করি না জানো, আমি এটা করি না, দেন আই গেট জাজড এমনি উঠে যে আমি এটা কেন করি। এই যে আমিও করবো না তো, আমার হ্যাঁ, অভ্যাস কিন্তু এটা। যেমন তুমি গাড়ি, বাট একটা বাইক যদি আমি এখানে দাঁড়ায় থাকি তখন লোকজন খুব জাজমেন্টাল ভাবে থাকে, কারণ বাইক তো সাধারণত ইসের উপর দাঁড়ায়, হ্যাঁ। হ্যাঁ, কেন যাচ্ছ এখানে নিয়ম মানাটাই জাজ করে যে মেয়ে মানুষ বাইক চালাতে পারতেছে আচ্ছা না। মেমোনস হ্যাঁ, ইউ লিভ ইন পিডি মেনে নিতে হবে। অবভিয়াসলি আমি কি না মেনে আছে। আমি কয়েকটা অ্যাকসেসরিজ নেব এখন। অ্যাকসেসরিজ আগে নেওয়া বেটার হবে না বাইক? কারণ আগে বাইক নাও ভাই। ওই যে তো অ্যাকসেসরিজ লাগানোর জন্য কি আলাদা করা লাগবে না? তখন ঝামেলা না? কি বলতেছো তুমি? মানে আমি কয়েকটা জিনিস লাগাবো, যেমন ধরো ওই যে লিভার গার্ড, তারপরে হচ্ছে রেডিয়েটর গার্ড, তারপরে মোবাইল গার্ড। তুমি আগে নাও, বাইকটা তুমি নাও। বাইকটা আগে কয়দিন ইউজ করে তারপর লাগাও। কয়দিন ইউজ করে দেন লাগাবো? হ্যাঁ, তুমি কয়দিন ইউজ করলে বুঝবে অ্যাকচুয়ালি তোমার কি লাগবে কি লাগবে না। বাংলাদেশের রাস্তার জন্য তো লিভার গার্ড লাগবে, মানে যেগুলো বলছে ওগুলো লাগবেই। লিভার কাট কি জিনিস? লিভার গার্ড হচ্ছে ওই যে ক্লাচ এবং ব্রেকের ও আচ্ছা, দেখাইছি না, হ্যাঁ রাইট রাইট। সাইড দিয়ে। আর কি লিভার গার্ড বলে জানতাম না বাংলাদেশের রাস্তায় চলতেছে কোন সময় কোন দিক দিয়ে এসে ভাই। তুমি নতুন ফ্রেশ বাইকটা একটু এনজয় করো, এরপর আস্তে আস্তে করো, হ্যাঁ, এত তাড়াহুড়া নাই তো। হ্যাঁ, সেটাই। আমার মনে হচ্ছে কি আজকে জানো আজকে নিশা? না হয় কালকে লাগাবো। সো শোনো, আমার কি মনে হচ্ছে, ও বাইকটাকে ম্যাক্সিমাম প্রোটেকশন দিবে যেন সে উড়াধুরা চালাতে পারে। কাঁদতে উড়াধুরা চালানো মানুষ না আমার যত মনে হয়। মানে আপাতত তো বসি নাই, এই জন্য বলতে পারতেছি। অন্ধকার থাকলে আমি কি তোমাদের মতো বাদলের চোখ নাকি? আমার এই ইয়াগুলা ক্যামরিগুলো নেওয়ার খুব শখ ছিল, কিন্তু এগুলা ট্যাক্স অনেক। কেন? এগুলা 2500 সিসি তো, এগুলা ট্যাক্স আসে প্রায় 1 লাখের উপরে বছরে? বছরে। তোমারটা ট্যাক্স হতো? আর 35,000। কিন্তু তোমার গাড়িটা তো ওই গাড়ির চেয়ে বড়। তোমার না না, ওইটা বড়। আমার এটা 1500 সিসি, ওইটা 2500 সিসি। ও ইয়ার কথা, ইঞ্জিনের কথা বলে না, ও সাইজের কথা বলছে। সাইজেও তো ওটা বড়, চ্যাপটা। ওকে। ফিল্ডারের পিছনের ইয়ার জন্য অনেক বিশাল লাগে ভাই। আমি ফিল্ডারকে ম্যাক্সিমাইজ ইউজ করছি ভাই। এটা গাজীপুর থেকে এমন কিছু নাই যে আমি এটাতে ট্রাভেল করি না, বস্তা থেকে শুরু করে সব কিছু। এটা না মানে টোটালি ওয়ার্থ ভাই, যে গাড়িটা এটা যে নিছি, এটা ফিল্ডারকে ফিল্ডারের মতো ইউজ করছি। ফিল্ডার কিন্তু জাপানে তোমার পারপাসে ইউজ হয়, কমার্শিয়াল পারপাসে। এটা তো হাইব্রিড না? না হাইব্রিড হাইব্রিড না। আমি এটা ব্যবহার করতেছি প্রায় 6.5 বছর হয়ে যেতেছে। ফিল্ডারের কি নন হাইব্রিডও আছে? হ্যাঁ আছে। আমরা যখন নেই তো সবাই বলতেছে হাই হাই হাইব্রিড নিছেন, হাইব্রিড তো সমস্যা। হাইব্রিড হলো ব্যাটারিটা, আর কিছু না। এই 6.5 বছর হয়েছে আলহামদুলিল্লাহ একটা কাজও করি নেই, ব্যাটারি চেঞ্জ করা লাগে? কিচ্ছু করা লাগেনি। 1,17,000 কিলোমিটার চলতেছে। কত নিচ্ছিল এটা? আমরা তো নিচ্ছি এটা 22 লাখ নিয়েছিল। এখন এগুলোর অনেক দাম। তুই কি বাংলাদেশ থেকে কিনছিল না আনাইছিল? প্রোডাকশন বন্ধ তা। আমি হ্যাঁ মানে বাংলাদেশ থেকে, মানে আমি বুঝিনি। কিনছিল কি বাংলাদেশ থেকে? আমি বলি আমাকে যে ডিলার আছে, যে আমাদের পরিচিত আর কি, যে শোরুম আর কি, তো ওনাকে বলছে আঙ্কেল আমাকে একটা ফিল্ডার দেন, কিন্তু একটু হওয়া লাগবে, মানে রেগুলার না। তো বলছে আচ্ছা ঠিক আছে। তোমার মানে আমার যে গ্রেডটা, এটা হলো WXB গ্রেড। একটা এক্স সবচেয়ে কম দামি, এরপর হয় জি গ্রেড, জি গ্রেডের উপর আরেকটা গ্রেড হয়, এটা WXB, যেমন লেদার সিট টিট ফিনিশিং একটু ডিফারেন্ট হয়। তাই আমি বলছি আমাকে এটাই দেন। তো উনি এটা দিচ্ছে এবং আমাকে বলছে যে এটার এক্সেপশনাল যদি কিছু থাকে, যেমন আমার এই গ্রিলটা, আমার যে গ্রিলটা আসছে এইটাই খালি 27,000 টাকা দাম, খালি গ্রিলের দাম। তাই আমি বলছি আঙ্কেল যদি এক্সট্রা ফিটিংস থাকে এরকম নেন। তো উনি একটা গাড়ি উঠছে, উনি আমার বাবাকে কল দিয়েছে, বলছে যে ভাই আপনার ইয়ে অনুযায়ী একটা গাড়ি পাইছি, আমি কি এটা বিট করবো কিনা। তাই একটা এস্টিমেটেড প্রাইস দিছে, বলছে যে 22-23-এর মধ্যে হয়ে যাবে। তো বাবা বলছে ঠিক আছে বিট করেন। তো এরপর বিট করার পর এটা জিতছি, মানে এটা জিতার পর তখন আমাদের 1 লাখ টাকা আগে জামানত দিছি, যে আমি বুকিং অ্যামাউন্ট। নিলামে কিনছেন? হ্যাঁ, এটা জাপানের অকশনে আর কি। এরপরে এই গাড়িটা যখন মানে কেনা হয়ে গেছে, তখন ওনাকে 1 লাখ টাকা দিয়েছি। ঢাকায় আসার পরে 3 মাস পর সময় লাগছে। পোর্টে যে দেখছি, পছন্দ করছে, উনি বলছে তোমার কি পছন্দ হয়েছে কিনা। আমি বলছি হ্যাঁ। বলছে না হইলে আবার আরেকটা কিনে দিবে। এরপরে ঢাকায় আসছে, এরপর বাকি টাকা দিছি।
ওনার সাথে ভালো সম্পর্ক, ওনার ওখান থেকে আমাদের ফ্যামিলির প্রায় 7-8টা গাড়ি কেনা হয়েছে। সাত আটটা সবগুলোই কি তুমি চালাও? না 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 না, আমি চালাই 2টা, প্রিয়াসটা আর এটা, আর বাকিগুলো খালামণি নিছে, ফুপু নিছে। হ্যাঁ প্রিয়াসটা তো এর হচ্ছে ভালো ভাই। মজা। ভাই প্রিয়াসের যে এফিশিয়েন্ট। আর আপনার যখন ফার্স্ট গাড়ি কিনে না তখন চালাইছি। কি প্রিয়াস? প্রথম দিন যেদিন 1000 টাকা বেশি লাগে। আমার কাছে তখন হচ্ছে ইটস ওয়ার্থ ইট। হ্যাঁ ইয়াতে বিআরটি এর দৌড়াদৌড়ি করার থেকে বেটার। শোরুম থেকে দিয়ে দিবে। শোরুম থেকে দিবে, কিন্তু শোরুম থেকে টাকা অল্প বেশি নেয়, 3-4 হাজারের মতো। দেখো ভাই সবুজ তুমি পিক আপ দিয়ে বাইক আনতে পারতেছো, কিন্তু এটা যেটা তোমার কনভিনিয়েন্ট, তোমার সময় বাঁচাবে, পিকআপের ওইটা টাকা তুমি এত না। ওটা তুমি করবা না এই 2-3 হাজার টাকার জন্য। পিকআপ 500 টাকা। কিন্তু 500 টাকা গরু ট্রান্সপোর্ট করতে এত টাকা লাগে কেন? গরু ওদের মেইনটেনেন্স কস্ট অনেক বেশি, কিসের মেইনটেইন? পরিষ্কার করা লাগে। গাছা মুছে দেয় গরু, কিছু তো করে না। আরে ভাই যাইতে দিতেন। মানে অ্যাকচুয়ালি অ্যাভারেজ রেটিং আমার মনে হয় না 85ও দেয় ওরা, বাট যাই দেয় চলে, চলার মতো আর কি, গাড়ি ধাক্কায় ধুক্কায় না। কিন্তু 14 নম্বরে যেটা তুমি নিয়েছিলাম যদি ধরো মোড়েরটা, ওটা খুব বেশি। সুমাত্রারটা এভারেজের থেকে ভালো বলো, তাইলে 89 এর থেকে বেশি দেওয়ার কথা না। 89 হচ্ছে বেশি ক্যান দিবে ভাই, এটা বাংলাদেশ। Average-এ 85 ভালো। মন্দ সবগুলো মিলায়ে তো এভারেজ আসতেছে, তাই না? অ্যাভারেজে 85ই ভালো ধরা হচ্ছে, তাহলে তুমি বুঝো বাকিগুলোর অবস্থা কি হবে। 75ও মনে দেয় না ওরা। তোমাদের এটা মোবিল কোন কোম্পানি পাল্টাও? লিকুইমলি কত করে নেয়? 4000 4 লিটার, 4000-4200 ডিপেন্ড করে। এত দাম। ধোলাইখালে এমন একটা জায়গা, যেই জায়গায় মনে করো যে এই গাড়ির মানে নাট যেটা এটাও বানায় দিতে পারবো। ট্রু। ঠিক আছে, আমি যদি বলি কাস্টম গাড়ি বানাই দিতে পারবে চেসিসের উপরে। আয়রন ম্যান বানায় ফেলতে পারবে। এটাই সবকিছু। সবকিছুর ভেজাল ইভেন বাইর ওরা করে। পুরা মোবিলটারে ওরা রিফাইনিং করে এমন ভাবে মানে বোতলজাত করে ছাড়ে মার্কেটে, নকল যেটা, হ্যাঁ। আমি ওইটাই বলতেছি যে অ্যাকচুয়ালি যেটা পাওয়ার কথা তোমাদের ওইটার নামে অন্য কিছু দিতেছে। আর এই যে- সেন্টির দিকে দাম অনেক। দাম অনেক হইলেও ঘুরায় বেচে তোমার পারফরম্যান্স বেটার, আবার তোমার বাকি জিনিসগুলো চেঞ্জ করা এরা কাস্টমার ডাকে। লং টাইম চলতেছে। এইভাবে কাস্টমার ডাকে এতগুলো মানুষ গিয়ে, ধরো ও এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? হয়তো বা। ও, সবাই exam লাগাই তামাশা দিছে। দেখতে গেছে। আল্লাহ গ্লাস পুরো ভেঙে পিড়া, ফেলছে। ও মাই গড। ও কয়েকটা গাড়ি একসাথে। কি রে ভাই? সবগুলো একসাথে ব্রেক মারছে। আস্তাগফিরুল্লাহ। কে একটা কে একটারে মাইরা পিটানিটা কে আল্লাহ খাবে? সবাই নিশ্চয়ই বাস ড্রাইভারই খাবে। মানে তাই না? ফার্স্ট জন খাওয়ার চান্স অনেক বেশি। না, যে পিছনে ধাক্কা মারছে সে সে খাবে। আরে যে হুট করে ব্রেক মারছে সবার সামনে। ভাই যে না, ব্রেক করে সে মাইর খায় না, সে যে brake- যে লাগায় দেয় মাইর খায়। কারণ এটা তোমার দায়িত্ব যে তুমি সামনের গাড়ির সাথে একটা সেফ ডিস্টেন্স মেইনটেইন করে কিন্তু নাই। সামনের জন যদি হুট করে ব্রেক No. করে বসে, ভাই আমার সাথে যদি এখানে যদি আমি 10 মিটার জায়গা রাখি, ওর সাথে সাথে ব্রেক করলে আমি ব্রেক করতে পারবো। হ্যাঁ। এটা তো আমার ফল্ট যে আমি যদি ওর বাম্পার টু বাম্পার চালাই। কিন্তু এন্ড লিগালি সে কেস খাবে না, তুমি কেস খাবে। এজন্যই বললাম যে ঠকায় সে মাইর খায়। তুমি গাদ্দাফি তুমি লং ঢুকছে দিও, কাউরে? আমি দিয়ে দিব না। আচ্ছা ভাই ইনশাআল্লাহ। লেন্সারটা ছিল, লেন্সার আর এক্স ফিল্ডার। তো করছি কি প্রথম আমি তো বাস থাকি না, বনশ্রী কোম্পানি। তো রাস্তা দিছে আটকে। ভাই এই পোলাটা ভাই 10টা মিনিট লাগাইছে ভাই গাড়িটা সাইজ করতে, এই সামিনে। মানে কানাডায় চালাইছে, বাংলাদেশে তো চালাই না। তারপরও কয় যে আমার বাসের লগে লাগাই দিছে হাইটটা। সামিন বসুমতী? আরে নামে বনশ্রী গাড়ি, বড় গাড়ি, ও হিনো গাড়ি। তো দেখি নতে আছে। তো হিনো আছে নাম গো। তো ও আলবিরি কই দেখি। এখন এখানে এইভাবে রাখা লাগবে। তো ওইখানে পার্কিং আছে? ডান তো? পাশে চাপানো যায় না? হ্যাঁ ডান পাশেই রাখা লাগবে। এই তো আমার মনে হয় না এদের বেসমেন্ট আছে। ইয়াতে আছে তো, কোথায় বেসমেন্ট আছে। শিওর তুমি? আলবি তো বলছিল ভাই শিওর আছে কিন্তু নাহলে কিন্তু এখানে আমার জায়গা দখল করা লাগবে। জায়গা দখল করে রাখো, ওরে জিগায় নি। তারপর আরেক সেখানে গাড়ি কম ওখানে রাখা যাবে না, এই সাইড আস্তের উপরে রেকার লাগাই দিবে। এখানে গেলে 1200 দিয়ে আছে। আমি 0 টাকা দিব, ওদের কল দিব বাসায়। আমি কখনো রেকার লাগায় বাঁচতে পারিনি, মানে 1 টাকা আমি কখনো এখন পর্যন্ত আমি দিইনি। মামা কোন দিকে রাখবো? কোন দিকে রাখবো? দুই গাড়ির মাঝখানে ঢুকিয়ে দেবেন। সাদাটা? ওই সাদার ওখানে?
আচ্ছা কখন কখন বেরাবে মামা? আমরা মোটরসাইকেল কিনতে আসছি, সময় লাগবে সময় লাগবে। আচ্ছা রাখেন, সাদার মাঝে রাখেন। দুইখানে মাঝখানে ঢুকে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার সামনে এটা কি প্যালেস্টাইনের পতাকা? হ্যাঁ হ্যাঁ এই বা 2 বছরের মধ্যে এটা কি ডিউরেশন আছে যে আমার এত বছরের মধ্যে? ভালো জায়গা আছে। আমার সমস্যা নেই। ফুল ক্লাস ধরে চালায়। আলবিম চালায় ভালো, ওর সাথে চড়ছিলাম তো। চালায় সেটা বলতেছে। ও কি রেগুলার বাইক চালায়? হ্যাঁ ও ওর বাইক আছে? হ্যাঁ ওর বাবার বাইক আর কি। আমার হচ্ছে ও গাড়ি চালায়, সবচেয়ে বেস্ট এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম বাইক চালাতে পারো? মানে বাংলাদেশের রাস্তার জন্য। না ও ভালোই চালায়, আমাদের তিনজনকে নিয়ে ঘোরাঘুরি করছে ও। তিনজনের হ্যান্ডেলিং তো সবাই পারে না। আমি 3 জন নিয়ে চালাই। তুমি জানো আমার স্কুটিতে আমার একটা ছেলে ফ্রেন্ডের ওজন হচ্ছে তোমার 85, আরেকজনের ওজন হচ্ছে 65। ওদের দুজনকে আমি আমার পিছনে নিয়ে চালাইছি, অনেক কষ্ট হয়েছে। আমার ওজন কিন্তু 50। স্কুটি যে ঠিক মতো চলছে এটাই। হ্যাঁ আমার স্কুটি যে মরে নাই এটাই বেশি। আজকে আকাশটা অনেক সুন্দর। আমাকে যদি কেউ ধরো সামনে এরকম করতেছে, ওর দেখে না আমাদের, দেখছি দেখছি সো আমি যদি তার গ্লাসে একটা ডিম ছুঁড়ে মারি, শুট করি, সে কিছু
কিচ্ছু করতে পারবে না, কারণ ডিম ক্লিন করা যায় না। ওয়াইপার দিলে আরো ঘোলা হয়ে যায়। হ্যাঁ আমি তো আগারগা যাবো না হ্যাঁ। নাকি? আচ্ছা ঠিক আছে। আগারগা এসে কি কোথায় প্র্যাকটিস করবে? সংসদ ভবনের রোডে? না না না, ওই টিকটক রোড যেটা টিকটক রোড? আমি বলি, ওই নির্বাচন অফিসের পরে। আগারগাঁও শুরুতে ঢুকতেই হুম। যে রুটটা পড়ে ওই রুটটাই ফাঁকা থাকে। ও, ওটাকে সবাই টিকটক রোড বলে। টিকটকার মানে কি টিকটকার আগে টিকটকার যে টিকটক বানায়, কি কি টিকটক বানায় এখানে গিয়ে? আল্লাহ মাহমুদ জানে আর বানায়। ও ফোর্ড ভাই, এই গাড়িটা দেখলে জিপ টাইপের, যেটা নতুন একবারে। এভারেস্ট, ফোর্ডের এভারেস্ট মডেল। কিন্তু এরা যেভাবে ঢুকে, এরা মানে আশেপাশে মানুষ কি আসতেছে কিনা। আমার বাইকের প্রতি এরকম কোনো নেশা নাই, কোনো ওরকম আহামরি নেশা পিছিয়ে পড়ে গেছে। বাট গাড়ি আমার সেই লাগে। কিন্তু ওর বাইকটা এরকম কেন লাইটটা সারাক্ষণ জ্বলবে? এটা ডিফল্ট সিস্টেম আর কি, বিদেশে ওই একই। বাংলাদেশে করে কি, তারটা কেটে একটা সুইচ দেয়। আমি মানা করছি, তার কাটাকাটির দরকার নেই। ফ্রেশ বাইক আছে, জ্বলুক, জ্বলার জন্য দিয়েছে কোম্পানি, তো নাম বুঝে শুনে লাইট অলওয়েজ অন সিস্টেম দেয়। এটা কেন ডিফল্ট জ্বলে? কারণ হলো মোটরিস্টদেরকে রাস্তায় স্পট করাটা টাফ। এখান থেকে তেল ভরবে কি? এটা মনে হয় ৭০ মোড়ে চলে। সিটি ফিলিং তো ভালো, আমি সিটি ফিলিং থেকে নিই। ঢুকে দেবো, তুমি সাইডে দাঁড়াও, নিলো যা আমরা না ঢুকে আর আমি বলে আসি। না, ওরা ঢুকতেছে, নেক করে আমরা বসি। তারপর যে কত গাড়ি চালাইলাম, ইয়া করলাম, আলহামদুলিল্লাহ কোথাও কোনো জায়গায় কিছু হয় না। এরকম বড়সড় অ্যাক্সিডেন্ট জীবনে একটাই হয়, আমি দেখছি। এবং এটা শিক্ষা দিয়ে যায়। আমি স্কুটি চালানোর 6 বছর পর আমার লাইফের ফার্স্ট অ্যাক্সিডেন্টটা করছি। তো যেটা হয়েছে, মরে যেতে পারতাম, কিন্তু আমার হেলমেট ভালো হওয়ার কারণে আমি মরিনি। কারণ আমি এরকম করে পড়ছি, আমার মাথাটা আগে ল্যান্ড করছে মাটিতে, তারপর আমার বডিটা ধারাম করে পড়ছে, এবং আমি এত স্পিডে ছিলাম যে আমি এরকম ছেঁচড়ে গেছি অনেক দূর, মাথা অনেক বাড়ি খাইছিল। এই রোডে বাসগুলো এত বাজে চালায় সারা কিন্তু অ্যাক্সিডেন্ট করার পর যেটা হয়েছে, আমার মাথা এখন ঠান্ডা থাকে অলওয়েজ। বাইক চালানোর সময় মাথা গরম করি না, বিকজ আমি দেখছি অ্যাক্সিডেন্ট কত ডেডলি হতে পারে। স্বাভাবিক, তখন কোনো কিছু কাজই করে না মাথায়। এরকম বাস নিয়ে আইছে। ও পুরা মানে ভেঙে অবস্থা খারাপ। আরে ভাই, বৃষ্টির সময় মানে রাস্তাটা এতটাই পিচ্ছিল হয়ে যায় যে মানে ভালো চাকা, কিন্তু এমন না যে ইয়া গাড়ি। আমাদের কিন্তু এনার সবগুলো বাস ভালো, এ টু জেড মেইনটেনেন্স থেকে শুরু আমার করে। অ্যাক্সিডেন্টটা বৃষ্টির কারণে হয়েছিল। যেটা হয়, তোমার যদি অনেক ঝড় হয়, রাস্তায় যে লুজ যে কাদা মাটিটা থাকে ওটা কিন্তু ধুয়ে যায়, তখন সমস্যা না। কিন্তু ধরো একটু গুড়ি বৃষ্টি হয়ে ওটা পিছলা হয়ে যায়, তখন ওটা ডেডলি, অনেক ডেডলি। আমাদের গাড়িটা তোমার ফরিদপুর পার হয়ে যাইতে পারে না, সকাল তখন 7টা সামথিং বাজে। একটু পরে ফোন দিল যে গাড়ি গাছের সাথে মাইরা দিছে, সামনে একবারে ভিতরে নিয়ে আইছে। যাতে কিছু আহত হয়েছে, বাট মারা যায় নাই। আর আমাদের প্রথম মারা গেছিল, আমাদের ফার্স্ট যখন বাস নামাইছিলাম, নাইট কোচ ছিল তখন 17 জন মারা যায় ব্রেক ফেলে। গাজীপুর রোডে মানে গাড়ি ব্রেক ফেলে 17 জন মারা যায় ওই একটা অ্যাক্সিডেন্টে। বসুমতী না, তখন এই যে বনশ্রী, প্রগতি বনশ্রী, এই বাসটা। আমাদের তো বিশাল অঙ্কের জরিমানা দেওয়া লাগলো, এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করা লাগছে। আর এটা আমাদের কি করা, ব্রেক ফেল হয়ে গেছে, এটা তো আমাদের কিছু করার নেই। ব্রেক ফেল কি প্রিভেন্টেবল? যেমন এটা কি কোনো সিস্টেম আছে যে প্রত্যেকদিন গাড়ি বের হওয়ার আগে এগুলো চেক করতে হয়? সব কিছু চেক করা হয়, প্রোটোকল এ টু জেড। তোমার প্রোটোকলগুলো ফলো করো প্রত্যেকদিন? হ্যাঁ, এই আজকে যে সারাদিন চলতেছে না গাড়িটা, রাতের বেলা যাবে, যাওয়ার সাথে সাথে এ টু জেড চেক করা হবে। ও, তাহলে তো বাই এনি চান্স ইন কেস রাস্তায় হয়ে যায়, সেক্ষেত্রে তার মানে ভাবে গাড়িতে চলবে। বিশ্বস্ত যদি ড্রাইভার হয় তাহলে এটাই তো নিতে তাই। পারবে। তাহলে আমার তার পক্ষে এটা মেইনটেইন করাটা টাফ হবে প্রচুর। এটা আসলে ডিপেন্ড করে মানুষ কিরকম পাওয়া যায়। যে যেমন আমাদের গাড়িতে চালায় পারি। তুমি কি নিজের মতো ইয়া করবা? স্ট্যান্ড তোলো। নিউট্রালেই তো নাই, আরে সাইডে নিব, আমি রিস্ক নিব না ভাই।
একদম একদম অল্প মিনিমাম একদম মিনিমাম আরো কম ছাড়ো আস্তে আস্তে ক্লাচ ছাড়বা দুইটা একসাথে করতে হবে আস্তে আস্তে ক্লাচ ছাড়ো আস্তে আস্তে ও চালাইতে পারে কিন্তু একদম মিনিমাম দেখতে দিবা একদম আস্তে 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 হ্যাঁ নিউট্রাল আসছে আমি কোনটা চালিয়েছি জানো 100 হ্যাঁ হ্যাঁ RX 100 না এটার থ্রটল অনেক বেশি এটা টোটাল মারাত্মক বেশি